জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখুন, কোন খাবার খাওয়া চলে, বাইরে গিয়ে কোন খাবারটা খাবো না, তার সাথে আমরা যে ঘরোয়াভাবে ডাল খাই কোন ডালটা ভালো, এছাড়া কতক্ষণ ঘুমানো দরকার, আমরা রান্না প্রত্যেক মায়েরাই করি, রান্নাতে কোন জিনিসটা দিলে মানে সহজপাচ্য হয়, সহজে হজম হয়, কোন জিনিসটা দিতে হয়, কোন উপকরণটা দিতে হয়, পরমদয়ালের বিশেষ নির্দেশ, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন দেখুন, এবার পরমদয়াল শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো যে সুপারি খাওয়া যেতে পারে। শ্রী ঠাকুর বললেন যে লবঙ্গ খেতে পারেন, বড় এলাচ খেতে পারেন, ছোট এলাচ, কামোদ্দীপক, ধনে, মৌরি, হরিতকি, আমলকি খাওয়া যায়। সুপুরি অল্প পরিমাণে একাধ সময় খাওয়া যায়। কালিদাস দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে সুপুরিতে দোষ কি? ঠাকুর বললেন ওতে নারকটিন আছে, ওর গুণও আছে, সুপুরির রস দাঁতের পক্ষে ভালো। এরপর ঘুম, পরমদয়ালকে জিজ্ঞাসা করা হলো যে ঘুম কত কম হলে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন আমি তো দীর্ঘদিন 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। কালিদাসদা বললেন আমার দিনে ঘুমাবার অভ্যাস আছে। মানে ঠাকুর বলছেন 4 ঘন্টা ঘুমিয়ে যথেষ্ট। অনেকেই আমরা আছি অতিরিক্ত ঘুমাই, অতিরিক্ত ঘুমালে আমাদের শরীরে আলসেমি চলে আসে, তাই ঘুমটা নির্দিষ্ট সময় পর্যন্ত হওয়াই উচিত। শ্রী শ্রী ঠাকুর বললেন কাজ গুছিয়ে কাজে লেগে যেতে হয়, চেষ্টা করেও এখন অভ্যাসটা ত্যাগ করা ভালো। মানে দিনে ঘুমাবার কথাটা যখনই কালিদাসদা তুললেন, ঠাকুর উত্তরে বললেন চেষ্টা করে এখন অভ্যাসটা ত্যাগ করা ভালো। আমার আগে দিনে ঘুমাবার অভ্যাস ছিল না, অনন্ত আমার সঙ্গে থাকতো, সে ঘুমাতো, আমি তখন বসে থাকতাম, পরে তার সঙ্গে সঙ্গে একটু একটু ঘুমাবার অভ্যাস হলো। ভেবেছিলাম ছেড়ে দেব, মা থাকলে ছেড়ে দিতাম, উৎসাহ নিয়ে কাজকর্ম করতাম। আমরা যখন বাইরে যাই, বাইরে গিয়ে আমরা কি খাই বলুন তো? রিলেটিভের বাড়ি গেলাম, বন্ধুর বাড়ি গেলাম, আমাদের প্রথমে গরমের দিনে কি ঠান্ডার দিনে কি আমাদের শরবত দেওয়া হয়। শরবত খাওয়াটা কিন্তু উচিত নয়। প্রথমে আপ্যায়নটা শরবত দিয়েই হয়। মনে করে দেখুন আপনি যদি কোনো রিলেটিভের বাড়ি যান, বন্ধুর বাড়ি যান, প্রথমে মানে আলাপ হবার পর বাড়িতে বসতে দিয়ে আপনাকে আগে শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। সেই শরবতটা কতটা ভালো। আমরা সস্তায়নী ব্রত নিয়েছি, তা তো ঠিক করে আমাদের পালন করতে হবে, সদাচারটা বজায় রাখতে হবে। ঠাকুর বলছেন যাতে ইনফেকশন না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি, তাই যথাসম্ভব অ্যাভয়েড করা ভালো। কালিদাসদা বলছেন চিড়ে খাওয়া সম্বন্ধে কি বললেন? চিড়ে খাওয়া, ঠাকুর এই যে চিড়ে খাওয়ার ব্যাপারটাতে গরম জল দিয়ে ধুয়ে চিড়া খাওয়া যেতে পারে, সংক্রমণ এবং সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যাবেলায় মাঠে চেয়ারে পশ্চিমাস্ত হয়ে বসেছিলেন। মানুষের অন্তর্নিহিত ভাবানুকম্পিতা বোঝা যায় বিপন্ন হয়ে সে কী কথা উচ্চারণ করে তাই দিয়ে। যেমন আমি অনেক সময় বলি দয়াল, বাবা, মা ইত্যাদি। কালিদাসদা বলছেন ওটা তো সংস্কার। শ্রী শ্রী ঠাকুর বলছেন সংস্কারই তো, সংস্কার তো খারাপ নয়। কালিদাসদা বলছেন এটা তো অভ্যাসের ফলে হয়। মুসলমানরা যেমন কথায় কথায় আল্লাহ বলে, এরকমভাবে কথাবার্তা হতে লাগলো। এরপর প্রফুল্লতা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখতে হবে অনুরাগ যাতে বাড়ে, চাপাচাপি করতে নেই, তবে বিক্ষেপের দিকে খেয়াল না দিয়ে জপ ধ্যান করে যেতে হয়। কালিদাসদা বললেন অনুরাগ কেমনভাবে বাড়ে? শ্রী শ্রী ঠাকুর বললেন ভাবতে হয় যেন আমি আমার প্রেমিকের চিন্তা করছি। সহজ ধ্যান মানে এক কথায় লাভারের চিন্তা যেমন যেমন করে তেমনি করে করা। তাহলে ঠাকুরকে মনে করবার মানে ঠাকুরকে স্মরণ করবারও একটা বিশেষ পদ্ধতি আছে। ঠাকুরকে শুধু ঠাকুর নয়, ঠাকুরকে একজন মানে একদম অতি প্রিয়জন বলে মেনে নিতে হবে এবং সেই ভালোবাসার হৃদয় দিয়ে তাকে স্মরণ করতে হবে, তবেই তাকে অনুভব করা সম্ভব। কালিদাসদা বললেন ধ্যানের সময় কিভাবে বসা ভালো? ধ্যান করার সময়
সহজভাবে বসতে হয়। আড়ষ্ট শক্ত ভাব থাকবে না, এলিয়েও পড়বে না। ধরুন অনেকক্ষণ যদি আমি শিরদাঁড়াকে মেরুদণ্ডকে একদম খিঁচে রেখে ধ্যান করি, সেটা নিয়ে অনেকক্ষণ বসতে পারবো না। আবার যদি এই রকম করে বসে একদম মেরুদণ্ডকে মুড়ে এইভাবে বসে ধ্যান করি, সেটাও আলসেমি চলে আসবে। সহজভাবে শারীরিক যেন কোনো কষ্ট অনুভব না হয়, সহজভাবে অনেকক্ষণ যাতে বসা যায়, এইভাবে আমাদেরকে ধ্যানে বসতে হবে। কারণ আমি একটা পরম দয়ালের ধ্যান করছি। ধ্যানে অনেক কথা, ধ্যানে অনেক অনুভব, ধ্যানে অনেক আমাদের অনেক কিছু হয়। তাহলে সেগুলো আসতে গেলে আমাদেরকে সহজভাবে বসতে হয়। যতীনদা বললেন বিকালে নাম করার বেশি সময় পাই না। ঠাকুর বললেন আমি সব কাজের মধ্যেই চালিয়ে যেতাম। মা যাওয়ার পর নিত্য নাম ধ্যানে বসাটা ছেড়ে দিলাম। মানে ঠাকুরের মা যখন দেহ রাখলেন, ওতে নাকি আয়ু বেড়ে যায়। মা যাওয়ার পর দীর্ঘায়ুর স্বাদ চলে গেল। মানে ঠাকুর এটা বহু দুঃখে কথাটা বলেছেন, কিন্তু তবুও নর্মাল হয়ে গেছে। এই প্রকৃতি হয়ে গেছে, সব অবস্থার মধ্য দিয়ে চলতে থাকে। কালিদাসদা বললেন বেশি সময় করতে পা ধরে আসে। ঠাকুর বললেন পরে সেরে যায়, শুয়ে থেকেও করা যায়। এরপর যেটা কথা, সেটা হচ্ছে জ্যোতিদের কাপড় চোপড় কাচা সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন এগুলি নিজেরা না করলে স্নায়ু খুলবে না। আমি বহুকাল পর্যন্ত মানুষের সেবা নিতাম না, নিজেই করতাম। এখনও আমার সে ঝোঁক আছে, কিন্তু শরীর অপটু বলে পারি না। নচেত তোমাদের সঙ্গে আমিও আরম্ভ করে দিতাম, নিজেরাই কাচবে। একান্ত অসুবিধা হলে ধোপা বাড়ি দিতে পারো। মানে ধোপা বাড়িতে দেওয়াও ঠাকুরের মত নেই। আমরা শহুরে যারা আছি, শহুরে মানুষ যারা, আমরা যারা শহরে বাস করি, বেশিরভাগই দেখেছি ধোপা বাড়ি, মানে ওইখানেই লন্ড্রি দোকানগুলো চলে। কেন বলুন তো? গ্রামে কেন লন্ড্রি দোকান চলে না? কাঁচা ইস্ত্রি করার অনেক ব্যস্ত মানুষ আছে, যারা কাচাকাচি করার সময় পায় না, তারা ধোপা বাড়িতে দেয়। কিন্তু ঠাকুর বলছেন খুব অসুবিধা হলে ধোপা বাড়িতে দিতে পারো, কিন্তু তাও না দিতে পারলে ভালো। মনে হয় একটা ইস্ত্রি কিনে দিই, নিজেরাই করো। নিজেদের সব করার অভ্যাস থাকলে বুড়ো বয়সে আমার মতো অসুবিধা হবে না। তাই ঠাকুর নিজেদের কথা বললেন। কালিদাসদা বললেন বাসনও তো নিজেদের মাজা দরকার। ঠাকুর বললেন হ্যাঁ, নিজের বাসন নিজে মাজবে, মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে। এরপর ডাল সম্পর্কে বহু প্রশ্ন উঠে ঠাকুরকে নিয়ে, আমাদের এখানেও ওঠে। বৈষ্ণবরাও এ কথা বলে যে সব ডাল কি চলে? মুসুর কলাই তো আমিষ, মুসুর কলাইটা কেন খাওয়া হবে? মুসুর কলাই তো আমিষ। যারা নিরামিষ খায় তারা মুগ ডাল খায়। মসুরটাকে অনেকেই আমিষ বলে ধরে নেয়। যেদিন নিরামিষ ব্রত রাখা হয়, অনুষ্ঠান হয়, ঘরে পুজো হয়, ঘরে মেয়ের উঠে ঠাকুরের পুজো হয়, বার ব্রত করলে দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুগের ডাল করা হচ্ছে। তো কেন মসুর ডালটা ঠাকুরের চলে? কেন ঠাকুর আমিষ খেতে বারণ করে মসুর ডালটাকে বললেন? এটাও তো একটা কারণ আছে। খেতে গেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। যথাসম্ভব অনুত্তেজক, স্নিগ্ধ করা, সহজ পাচ্য জিনিস খাবে। মসুর ডালটা ঠাকুর নিষেধ করেননি। মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেটা শরীরের জন্য ভালো, সেটা ঠাকুর কিন্তু হ্যাঁ করেছেন। আবার আলোচনা প্রসঙ্গের 12তম খণ্ডে ঠাকুর বলেছেন যে মুগের ডাল খেতে। মুগ হচ্ছে সব থেকে ভালো, স্নায়ুকে ভালো রাখে। মুগের একটা দোষ আছে, যেটা হচ্ছে খুব গ্যাস উৎপন্ন করে শরীরে। তাই মুগটা যখন রান্না করবেন হালকা ভেজে তারপর রান্না করবেন। মুগ ডালের সঙ্গে অবশ্যই আদা মেশাবেন, গোলমরিচের গুঁড়ো মেশাবেন, তাহলে মুগ ডাল খেলে গ্যাস হবে না। মুগ ডালটা বায়ু করে, কিন্তু আমাদের শরীরের জন্য মুগ ডালটা ভালো, এটা ঠাকুরের মতামত। মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। যে জাত যাবে তা নয়, ঠাকুরের উত্তর ভালো করে শুনুন। খেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। সহজ পাচ্য জিনিস খাবে। ঠাকুর এটাই বলেছেন। অনুত্তেজক, স্নিগ্ধ করা, মানে মাসকলাই মসুর সম্পর্কে ঠাকুরের মতামত বাদ দেওয়া ভালো, যথাসম্ভব বাদ দেওয়া ভালো। এরপর নিজেরা বুঝুন আপনাদের কি করা উচিত। আচ্ছা, এরপর যেটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে
খাবার রান্না করব সেই খাদ্যটাকে সহজপাচ্য করার জন্য কোন কোন উপকরণ দেব। লিভারটা ঠিক করে নেবার জন্য ঠাকুর বললেন তেতো খেতে। পাথর চূড়ের পাতার রস 1 চামচ একটু চিনি দিয়ে রোজ খালি পেটে যদি খাওয়া যায় অম্বল, গ্যাস, বদহজম সব সেরে যায়। পাথর চূড় পাতাটাই তো পাওয়া মুশকিল, জোগাড় করাও মুশকিল, তাহলে এখন খাই কি করে? এটাই হচ্ছে কথা। যদি নজরে পড়ে পাথর চূড়ের পাতার রস চিনি দিয়ে সকালে রোজ খালি পেটে খান, তাহলে গ্যাসের যে সমস্যা সেটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, যেটা আমরা সমস্যায় পড়ি, সবথেকে বড় সমস্যায় পড়ি, সেটা হচ্ছে খাবারটাকে রান্না করি, খাবার খাই, অনেক তেল মশলা খরচ করি, কিন্তু সমস্যাটা হয় খাবারটাকে ভালো করার জন্য কি কি খেতে হবে। আমাদের খাদ্যটাকে হজম করবার জন্য গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োর সাথে একটু মাখন ও অল্প নুন দিয়ে তরকারি, ডাল এসব রাঁধলে সেই ফুডটা খুব লঘু হয়। তাহলে গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োর সাথে গোলমরিচের গুঁড়োটা থাকবে আর হলুদের গুঁড়ো থাকবে, তার সাথে মাখন আর নুন দিয়ে তরকারি করুন। এটা খাদ্যটা খেতে খুব সুন্দর লাগে, হজমেরও সমস্যা দূর হয়। এই সমস্ত উপকরণ রান্নায় মেশান, তাহলে রান্নাটা ভালো হবে, হজম হবে, সহজপাচ্য হবে খাবারটা। বুঝতে পারা গেল? তাহলে রান্নার সময় ঠাকুর এগুলো মেশাতে বললেন। এইভাবেই রান্না করুন। আর ঠাকুরের বলা যেসব প্রশ্নগুলো উত্তর ঠাকুর দিয়েছেন সেগুলো মেনে চলুন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।